أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তো আজকে আমরা প্রিভিয়াস ক্লাসে যা অধ্যয়ন করেছিলাম তারপর থেকে আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রথমে যে বিষয়টা আমরা বলতে চাই সেটা হচ্ছে বিজনেস ইকোনমিক্স কি জিনিস। ইকোনমিক্সের যেসব ফর্মুলা বা যেসব অ্যানালাইসিস আছে, এই অ্যানালাইসিসগুলিকে যদি আমি কোনো স্পেসিফিক বিজনেস এক্সপানশনের জন্য বা বিজনেস ডিসিশনের জন্য ব্যবহার করি, তো এই বিষয়টাকে বলা হয় বিজনেস ইকোনমিক্স। তো এটা কেন করা হয়? এটা করতে হয় এই কারণে যে অনেক সময় দেখা যায় যে বিজনেসে কি ডিসিশন নেওয়া হবে, সেই ডিসিশনগুলি অনেক বেশ কিছু ডিসিশন থাকে। এই ডিসিশনগুলির মধ্যে বেস্ট ডিসিশন কোনটা হবে, সেই বেস্ট অপশনটা চুজ করার জন্য আমাদেরকে ইকোনমিক অ্যানালাইসিস করতে হয়। সেকেন্ড যে কারণটা সেটা হচ্ছে যে বিজনেসে যদি নতুন কোনো ডিসিশন নিতে হয়, তাহলে এই যে প্রবেবল যে ডিসিশনটা আমরা নিতে যাচ্ছি, এই ডিসিশনটা থেকে কি পরিমাণ রেভিনিউ আসবে এবং এটার সাথে কি পরিমাণ কস্ট জড়িত আছে, সেই কস্ট এবং বেনিফিটের একটা তুলনামূলক অ্যানালাইসিস প্রয়োজন। এই বিষয়টা ইকোনমিক্সের একটা সাবজেক্ট। তো এই কস্ট বেনিফিট অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা বেস্ট ডিসিশনটা অনেক সময় চুজ করতে পারি। তো এই কারণে এই বিষয়টাকে বলা হয় বিজনেস ইকোনমিক্স। এরপর আমরা যে বিষয়ের দিকে প্রসিড করব সেই বিষয়টা হচ্ছে আপনার সার্কুলার ফ্লো অফ ইকোনমিক অ্যাক্টিভিটি। আমরা ইকোনমিক্সকে বা ইকোনমিকে বোঝার জন্য সবচেয়ে সহজ যে পদ্ধতি, সেই পদ্ধতিটা হচ্ছে সার্কুলার ফ্লোটাকে বুঝতে পারা। এই সার্কুলার ফ্লো বোঝার জন্য আমাদের এখানে খুব সহজেই কয়েকটা গ্রাফ আমরা দেখিয়েছি। এই গ্রাফগুলি এরকম যে মনে করেন একটা লোকালিটিতে দুইটা এলাকা আছে। এই বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আর ডান পাশে যে বিষয়টা যে ঘর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া। তো রেসিডেন্সিয়াল এরিয়ায় আমরা কি করি, রেস্ট নেই বা যখন আমাদের অফিসে কাজ না থাকে বা বিজনেসে কোনো কাজ না থাকে তখন আমরা আমাদের পরিবারের সাথে সময় দেই, তার মানে এখানে আমরা বসবাস করি। আর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় আমরা আমাদের উপার্জনের জন্য কাজ করি। তো এখন আসেন, এই ইন্ডাস্ট্রিতে যা যা প্রস্তুত হয় সেই উৎপাদিত প্রোডাক্টগুলি কোথায় যায়? এটা আমরা কিনে আনি। কোত্থেকে কিনে আনি? মার্কেটের দোকান থেকে কিনে আনি। দোকানে কোত্থেকে প্রোডাক্টগুলি আসে? দোকানে ওই ইন্ডাস্ট্রি থেকে আসে। আমরা সেখান থেকে এই প্রোডাক্টগুলি কিনে আনি। তার মানে আমাদের প্রয়োজন যা যা আছে বা যা যা দরকার আমাদের, আমরা সেই প্রোডাক্টগুলি ইন্ডাস্ট্রি থেকে কিনে আনি। তো বিনিময়ে ইন্ডাস্ট্রি তো আমাদেরকে ফ্রি প্রোডাক্টগুলি দিবে না। তো আমরা বিনিময়ে ইন্ডাস্ট্রিকে কি দিই? আমাদের পকেটে যে টাকা থাকে সেই টাকাগুলি ইন্ডাস্ট্রিকে আমরা দিই। বিনিময়ে ইন্ডাস্ট্রি থেকে আমরা আমাদের প্রয়োজনীয় প্রোডাক্ট কিনে আনি টাকার বিনিময়ে। তার মানে ইন্ডাস্ট্রি আমাদের কাছ থেকে টাকা পাচ্ছে। তার মানে কনজিউমার এক্সপেন্ডিচারগুলি ইন্ডাস্ট্রিতে চলে যাচ্ছে। আর ইন্ডাস্ট্রির
প্রডিউসড গুডস অ্যান্ড সার্ভিসগুলি আমাদের লোকালিটিতে চলে আসছে। এখন আসেন, এই ইন্ডাস্ট্রিতে যে প্রোডাকশনটা দেওয়া হলো, এই প্রোডাকশনের কাজটা কারা করেছে? ওখানে শ্রমিকরা করেছে। অ্যাকচুয়ালি সব এমপ্লয়ীদেরকেই আমি এখানে শ্রমিক বলছি। এই শ্রমিক কোত্থেকে আসলো? অ্যাকচুয়ালি আমরা নিজেরাই কিন্তু যারা এই রেসিডেন্সিয়াল এরিয়ায় বসবাস করি, তারাই অফিস টাইমে আমরা ওই ইন্ডাস্ট্রিতে কাজ করি। তো ইন্ডাস্ট্রিতে কাজ করে আমরা ওখানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট উৎপাদন করি, যেগুলি আমরা ওই যে পরবর্তীতে দোকান থেকে কিনে আনি, বিনিময়ে আমরা আমাদের টাকাগুলি ইন্ডাস্ট্রিতে পে করি। তো এখন আসেন, আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করলাম, বিনিময়ে ইন্ডাস্ট্রি আমাকে কি দিল? ইন্ডাস্ট্রি আমাকে বেতন দিল। এই বেতন, ওয়েজ, রেন্ট, ডিভিডেন্ড যাই বলি না কেন, তার মানে ওখান থেকে আমরা টাকার বিনিময়ে কাজ করি। সেই টাকাগুলি আমাদের পকেটে আসলো। ওই টাকাগুলি দিয়ে আমরা আবার প্রোডাক্ট কিনলাম, পরে টাকাগুলি আবার ইন্ডাস্ট্রিতে চলে গেল। এই যে প্রোডাক্টগুলি আমরা কিনি, এই প্রোডাক্টগুলি যে মার্কেট থেকে আমরা কিনি, ওটাকে আমরা বলি গুডস মার্কেট বা আউটপুট মার্কেট। ইন্ডাস্ট্রিয়াল আউটপুটগুলি যে মার্কেটে সেল হয়। অপরদিকে ইন্ডাস্ট্রি আমাদের কাছ থেকে কি কিনলো? আমাদের কাছ থেকে ইন্ডাস্ট্রি কিনলো লেবার, মানে আমাদের শ্রম কিনলো, বা আমাদের যদি জমানো টাকা থাকে সেই টাকা আমরা ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করি। এই যে মার্কেটের মাধ্যমে আমরা আমাদের ক্যাপিটাল ইন্ডাস্ট্রিকে প্রোভাইড করি বা লেবার প্রোভাইড করি, সেই মার্কেটটাকে বলা হয় ফ্যাক্টর মার্কেট। এই মার্কেটটা আসলে এই যে আউটপুট মার্কেটের মতো অনেক সময় ভিজিবল না। তার মানে এগুলির জন্য প্রকাশ্য মার্কেট বা শপিং কমপ্লেক্স বা দোকান থাকে না, বা থাকলেও এগুলি কিছু কিছু ক্ষেত্রে অনেক ফ্যাক্টর মার্কেট আছে যাদের প্রাতিষ্ঠানিক অফিস আছে, তো সেখানে এগুলি সেল হয়। অথবা সরাসরি এই যে ইন্ডাস্ট্রি তাদের প্রয়োজনীয় জিনিস পার্সোনাল কন্ট্রাক্টের মাধ্যমে বা অনেক সময় আপনার জমানো টাকা তারা শেয়ার অফারের মাধ্যমে আপনার কাছ থেকে নিয়ে থাকে। তাদের লেবার প্রয়োজন হলে পত্রিকা বিজ্ঞাপনের মাধ্যমে নিতে পারে। অথবা একটা মার্কেট বা যারা এই ধরনের স্কিল ম্যান পাওয়ার প্রোভাইড করে, ওইটা বলতে পারি আমরা একটা ফ্যাক্টর মার্কেট। ওই ফ্যাক্টর মার্কেট থেকে তারা ওই প্রয়োজনীয় শ্রমিক সংগ্রহ করে। তাহলে দেখা যাচ্ছে যে টাকা টাকা ইন্ডাস্ট্রি থেকে আমাদের পকেটে আসছে, সেই টাকা আবার ইন্ডাস্ট্রিতেই চলে যাচ্ছে। অপরদিকে আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, উৎপাদন করছি, সেই উৎপাদিত প্রোডাক্ট আবার আমাদের প্রয়োজনে আমরা কিনে আনছি আমাদের ইউজের জন্য, সেগুলি আমরা ভোগ করছি। তাহলে দেখা যাচ্ছে এখানে একটা সার্কুলার ফ্লো কাজ করছে। তো ইকোনমির বিষয়টা এরকমই। ইকোনমি হচ্ছে এই সার্কুলার ফ্লোতে আমরা যে অ্যাক্টিভিটিস গুলি করি ফ্যাক্টর মার্কেট এবং গুডস মার্কেটে, ঠিক আছে, এই যে উৎপাদনের কিভাবে উৎপাদন করব, ঠিক আছে, সেই বিষয়গুলি ইকোনমিক্সে আলোচনা করা হয়। এবার আসেন আমরা প্রফিট সম্পর্কে একটু জানি। প্রফিট মানে হচ্ছে রেভিনিউ মাইনাস কস্ট। রেভিনিউ মানে আপনি কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে যা পেলেন, সেটা হচ্ছে রেভিনিউ। এবং ওই সার্ভিস উৎপাদন করার জন্য বা প্রোডাক্ট উৎপাদন করার জন্য এবং সেটা ডিস্ট্রিবিউট করার জন্য আপনার যে কস্ট হয়েছে বা যে খরচ হয়েছে, সেই খরচগুলি যদি আপনি আপনার আয় থেকে বাদ দেন, তাহলে আমরা যা পাই সেটাকে আমরা প্রফিট বলি।
তো কস্ট, রেভিনিউ মাইনাস কস্ট, রেভিনিউ কি তা তো বললাম, কস্ট কি তাও এক কথায় বললাম, যে যা খরচ হলো আপনার সেটা হচ্ছে কস্ট। তো এটা অ্যাকচুয়াল কস্ট, আর অ্যাকচুয়াল আউট অফ পকেট এক্সপেন্ডিচার অফ দ্য ফার্ম টু পারচেস or hire the input it requires in production। আর একটা হচ্ছে অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্টটা কি সেটা আমরা একটু পরে ভালোভাবে বুঝবো। সহজ কথা হচ্ছে কস্ট অফ ফরগন অপশন, যে অল্টারনেটিভ অপশন আপনি যদি আহ, বাদ দিতে হয়, তাহলে সেই বাদ দেওয়ার জন্য আপনার একটা কস্ট ওখানে কিন্তু হয়ে যায়। এই ধরনের কস্টকে অপরচুনিটি কস্ট বলা হয়। এই প্রফিটকে আমরা যে প্রফিটের ডেফিনেশন বললাম, রেভিনিউ মাইনাস কস্ট, মানে আয় বিয়োগ ব্যয় ইকুয়াল টু প্রফিট, এটা হচ্ছে অ্যাকাউন্টিং বা বিজনেস প্রফিট। আর ইকোনমিক প্রফিটে শুধু এই যে দৃশ্যমান আয় থেকে দৃশ্যমান ব্যয় ব্যয় বিয়োগ করলে যে অ্যামাউন্টটা পাই, ওইটা তো অ্যাকাউন্টিং প্রফিট। তো সেটা থেকে যদি আমরা অপরচুনিটি কস্ট, যে অপরচুনিটি খরচ আছে, ওইটা যদি আমরা বাদ দিই, তাহলে ইকোনমিক প্রফিট পাওয়া যায়। এখন যে বিষয়টা আমরা এখনো বুঝি নাই সেটা হচ্ছে অপরচুনিটি কস্টটা কি। সেই এই অপরচুনিটি কস্টটাকে আবার ইমপ্লিসিট কস্ট বলা হয়, এই যে ইমপ্লিসিট কস্ট। তো আমরা আসেন একটা এক্সাম্পলের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কোশ্চেন আছে, a graduate turns down a job offer at rupees, আমরা টাকা বলি, at টাকা 60,000 per year to start his own venture. He is considering investing টাকা 2 lakh of his own money, which has been in a bank account earning 5% a year. The projected income statement for the year as prepared by an accountant is। তো এখানে যে কথাটা বলা হয়েছে, যে একজন গ্রাজুয়েট স্টুডেন্ট বা গ্রাজুয়েট চাকরিজীবী, যিনি মাসে বছরে বছরে 60,000 টাকা বেতনে একটি চাকরি পেয়েছিলেন। আচ্ছা, সেই চাকরিটা উনি করেন নাই, টার্ন ডাউন, উনি চাকরিটা ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়ে উনি বিজনেস শুরু করেছেন। এই বিজনেস করার জন্য ওনার ব্যাংকে 2 লক্ষ টাকা জমানো ছিল। ওই টাকাটা উনি ব্যাংক থেকে উইথড্র করেছেন। তো ব্যাংকে যখন টাকাটা ছিল, ওই 2 লাখ টাকার উপর সে প্রতি বছর 5% ইন্টারেস্ট পেতেছিলেন। তাহলে 2 লাখ টাকার 5%-এ কত আসে? 1,05,000, 2 লাখে আপনার 10,000 টাকা। তার মানে প্রতি বছর উনি অটোমেটিক্যালি ব্যাংকে ওনার 10,000 টাকা করে বাড়তে ছিল। তাহলে উনি যদি চাকরিটা গ্রহণ করতেন, তাহলে ওনার বাৎসরিক আয় কত হতো? 60,000 টাকা তো উনি বেতন পাচ্ছেন, প্লাস ওই যে 10,000 টাকা ব্যাংকে ওনার ইন্টারেস্ট পাচ্ছিলেন, ওইটাও থাকতো। তাহলে 60,000 প্লাস 10,000 ইকুয়াল টু 70,000 টাকা। তার মানে উনি 70,000 টাকা বছরে ইনকাম করতে পারতেন। কিন্তু উনি সেটা না করে উনি বিজনেস শুরু করলেন। তো বিজনেস শুরু করার পর, বিজনেস শুরু করলে কি হলো? উনি 2 লাখ টাকা ব্যাংক থেকে উঠে ফেলতে হলো। ফলে উনি যে প্রতি বছর 10,000 টাকা ইন্টারেস্ট পাইতেন, সেই 10,000 টাকা আর এখন পাচ্ছেন না। আমরা দেখি তার বিজনেসের কি কন্ডিশন। উনি বছরে, প্রথম বছরে সেল করলেন 90,000 টাকা, মানে যে প্রোডাক্ট উৎপাদন করলেন সেগুলি বিক্রি করে পেলেন 90,000 টাকা। এই 90,000 টাকার প্রোডাক্ট উৎপাদনের জন্য তার খরচ হয়েছিল 40,000 টাকা।
তাহলে বিক্রি করে পেলেন 90,000, উৎপাদন খরচ হচ্ছে 40,000, তাহলে ওনার গ্রস প্রফিট হচ্ছে 50,000। 90,000 বিয়োগ 40,000। তো উৎপাদন খরচের বাইরেও ওনার আরো খরচ আছে এই বিজনেসের, যেমন অ্যাডভার্টাইজিং খরচ 10,000, ডেপ্রিসিয়েশন 10,000, ইউটিলিটিস 3,000, প্রপার্টি ট্যাক্স 2,000, মিসসেলেনাস এক্সপেন্স 5,000। তাহলে দেখা যাচ্ছে ওনার আরো অতিরিক্ত 30,000 টাকা খরচ হয় এই বিজনেসের জন্য। তাহলে 50,000 টাকা ছিল তার গ্রস প্রফিট, মাইনাস তার অতিরিক্ত খরচ বিজনেসের 30,000, তাহলে তার নেট প্রফিট হচ্ছে 20,000 টাকা। এখন যদি কোশ্চেন করা হয় যে উনি কি চাকরিটা ছেড়ে ওনার লাভ হয়েছে নাকি লস হইল, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমরা দেখি যে অ্যাকচুয়ালি ওনার এই 20,000 টাকা যে ওনার বিজনেসে ইনকাম হইল, ওনার আর অতিরিক্ত কোনো ইনকাম কিন্তু এখানে নাই। কারণ উনি ব্যাংক থেকে যে 10,000 টাকা পেতেন ওইটা এখানে পাচ্ছেন না, কারণ ব্যাংকের টাকা তো উনি উঠিয়ে ফেলেছেন, বিজনেসে ইনভেস্ট করে ফেলছেন। সো উনি যদি এই ব্যাংকের টাকা না উঠাইতেন, তার মানে বিজনেসটা শুরু না করতেন, তাহলে উনি মাসে বেতন পেতেন 60,000 টাকা, সরি বছরে বেতন পেতেন 60,000 টাকা, প্লাস উনি 10,000 টাকা ইন্টারেস্ট পাইতেন, তাহলে তার ইনকাম হয়তো 70,000 টাকা। তাহলে এখন কিন্তু তার ইনকাম হচ্ছে মাত্র 20,000 টাকা। তাহলে তার তো লস হচ্ছে না, তার আসলে প্রফিটই হচ্ছে 20,000। কিন্তু ওনার যে আরেকটা অপরচুনিটি ছিল, মানে চাকরি করাটা একটা অপরচুনিটি ছিল ওনার, অপরদিকে ব্যবসা করাটাও তার একটা অপরচুনিটি ছিল, অপশন, টু অপশন। তো টু অপশনের মধ্যে উনি ব্যবসা করাটাকে চুজ করলেন, ফলে ওনার লাভ হইল 20,000 টাকা। কিন্তু যদি উনি ব্যবসা না করে চাকরিটা করতেন, তাহলে ওনার ইনকাম হইতো কত, 70,000 টাকা। তাহলে অ্যাকচুয়ালি উনি এখন অপরচুনিটি কস্ট কত, উনি 20,000 টাকার জন্য 70,000 টাকার একটা অপশনটাকে উনি কি করলেন, স্যাক্রিফাইস করলেন। এই যে স্যাক্রিফাইস করা, এই যে 70,000 টাকা স্যাক্রিফাইস করলেন, এটাকে বলা হয় অপরচুনিটি কস্ট। দেখেন এই যে উনি ব্যাংক থেকে যে 10,000 টাকা পেতেন সেটা একটা অপরচুনিটি কস্ট, আবার এই যে চাকরিটা ছাড়লেন সেটা একটা অপরচুনিটি কস্ট। তাহলে ওনার টোটাল অপরচুনিটি কস্ট হচ্ছে 70,000 টাকা। আমরা এই চ্যাপ্টারের লাস্ট স্লাইডে চলে এসেছি। তো এখানে আমরা যে বিষয়টা বলতে চাই, হোয়াই শুড ইঞ্জিনিয়ার্স স্টাডি ইকোনমিক্স। আপনারা তো কম্পিউটার বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিচ্ছেন, তা আপনারা এই ইকোনমিক্স পড়ে আপনাদের কি লাভ হবে। ইঞ্জিনিয়ারদের আসলে কাজ কি, ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে কোনো একটা প্রবলেমের সায়েন্টিফিক সলিউশন বের করা। আর ইকোনমিস্টের কাজ কি, ইকোনমিস্টের কাজ হচ্ছে কোন একটা সলিউশনকে অপটিমাইজ করা। তাহলে ইঞ্জিনিয়াররা যদি ইকোনমিক্স জানে, তাহলে উনি যে সলিউশনটা বের করবেন সেটা হবে একটা অপটিমাইজড সলিউশন। তার মানে লেস কস্টলি, যেই সলিউশনের মধ্যে কস্ট বা খরচ কম থাকবে এবং কম খরচে বেস্ট সলিউশনটা উনি প্রোভাইড করতে পারবেন। কারণ সলিউশন যদি বেস্ট ডিজাইনে করা হয়, তাহলে সেটা অনেক উপকারী, ঠিক আছে, কিন্তু সেই বেস্ট ডিজাইনের সলিউশনটা যদি মাস জনগোষ্ঠীর কাজে না লাগে, কারণ তারা যদি সেটা কিনতে না পারে,
কারণ অনেক বেশি যদি কস্ট হয় তাহলে তারা কিনতে পারবে না নিশ্চয়ই। তাহলে সেই সমাধানের আসলে কি নাই, বেনিফিটটা আসলে কম। কিন্তু উনি যদি একটা লেস কস্টলি সলিউশন বের করতে পারে তাহলে এটা একটা অপটিমাইজড সলিউশন হবে এবং মানুষের উপকারে লাগবে। তো আজকে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।